গুড ইভিনিং অল অফ ইউ। আগের দিন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিওগ্রাফিক ডিভিশনের সম্পূর্ণ পাঠ শেষ করে দিয়েছিলাম। আজকে ভারতের যে নদী, সেই নদী নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে তোমাদের বলে রাখি যে আমাদের এই দেখো সিলেবাস, ইউজিসি নেটের সিলেবাসটা তোমরা দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে যে ফিজিওগ্রাফিক ডিভিশন সব শেষ হয়ে গেছে। তারপরে আমাদের নতুন করে শুরু হয়েছে, আজকে শুরু হচ্ছে ড্রেনেজ সিস্টেম, হিমালয়ান অ্যান্ড পেনিনসুলার। তা আজকে আমরা হিমালয় পার্বত্য অঞ্চলের যে নদী, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, নদী সবাই জানো নদী কাকে বলে, কোথা থেকে, এগুলো আমি আর বলে টাইম নষ্ট করছি না। তো হিমালয় পার্বত্য অঞ্চলের নদীকে আমরা তিনটি সিস্টেমে ভাগ করেছি। একটি সিস্টেম হচ্ছে সিন্ধু, 2 নম্বর সিস্টেম হচ্ছে গঙ্গা এবং 3 নম্বর সিস্টেম হচ্ছে ব্রহ্মপুত্র। এই তিনটি ভাগে আমরা ভাগ করে পড়ে নেব, তাহলে আমাদের হয়ে যাবে। এখান থেকে আমাদেরকে ইউজিসি নেট সেট বা অল ইন্ডিয়ান জিওগ্রাফি রিলেটেড পরীক্ষাতে কেমন প্রশ্ন আসছে সেই হিসাবে তোমাদের করা হয়েছে। তোমরা ভিডিওটা মন দিয়ে শোনো, নতুন কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেখো, ইন্দাস রিভার মানে আমাদের ভারতের উপর দিয়ে, ভারতের একদম সব থেকে উত্তর দিকে একটা নদী চলে গেছে। সেই নদীটাকে বলা হয় ইন্দাস রিভার সিস্টেম। তোমরা সিন্ধু নদী নাম শুনেছ। এই যে এই এখান থেকে শুরু হয়ে ভারতে প্রবেশ করে আবার পাকিস্তান দিয়ে আরব সাগরে মিশে গেছে, এটাকে বলা হয় সিন্ধু নদী। 2880 কিমি এর দৈর্ঘ্য হলেও ভারতে এর দৈর্ঘ্য হচ্ছে 709 কিমি। পাক অধিকৃত কাশ্মীর নিয়ে 1114 কিমি সামথিং। তো এই অনেকগুলো উপনদী, শাখা নদী রয়েছে, কোথা থেকে সৃষ্টি হয়েছে সেগুলো আমাদের জানতে হবে। বোখারচু গ্লেসিয়াল, যে তিব্বতের যে বোখারচু গ্লেসিয়াল, সেখান থেকে এটা সৃষ্টি হয়েছে। এর যে বাম তীরের যে উপনদী, এই বাম তীরের উপনদীগুলো থেকে পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে, এগুলো আমরা জেনে নেব। ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলুজ। বাংলাতে কেউ পড়বে না, এটা এটা ইংরেজিতে মনে রাখবে। দেখো, জেসিবি নাম শুনেছো তো, জেসিবি মাটি কাটে, তাহলে জেতে হচ্ছে ঝিলাম, সিতে হচ্ছে চেনাব, আর এ রাভি, তারপরে দেখো বিতে বিয়াস, তারপরে সতলুজ। এইভাবে তোমরা পড়বে জেসি আরবিএস, জেসি আরবিএস। তো এইভাবে দেখো, এখানে তোমাদের দেখানো হয়েছে যে এই নদীটা সৃষ্টি হচ্ছে চীন দেশ, চীনের লাদাখ একদম পেরিয়ে, সেখানে বোখারছু যে গ্লাসিয়াল, সেখান থেকে এটা তৈরি হচ্ছে এবং এটা তৈরি হয়ে ভারতে প্রবেশ করে ভারতের যে লাদাখ, তোমরা মনে রাখবে যে এটা লাদাখের মধ্য দিয়ে গেছে, ভারতে জম্মু কাশ্মীর উপর দিয়ে যায়নি, লাদাখের উপর দিয়ে গিয়ে এটা আস্তে 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 পাকিস্তানে প্রবেশ করে গেছে। এবং এই পাকিস্তানে প্রবেশ করার আগে একটা নদী চলে আসছে, সিয়াক নদী। দেখো এখানে সিয়াক নদী লেখা আছে। যখন লাদাখের উপর দিয়ে এটা প্রবেশ করেছে, তখন এটার উত্তর দিকে লাদাখ পর্বত আর দক্ষিণ দিকে জাস্কার পর্বত, এই দুটো পর্বত শ্রেণীর মাঝ দিয়ে এটা চলে গেছে। আর একটা সিয়াক নদী যখন এটা প্রবেশ করেছে, তখন এর উত্তরে কারাকোরাম এবং সিয়াক নদীর দক্ষিণে যে লাদাখ, এই দুটো পর্বত শ্রেণীর মাঝ দিয়ে এটা প্রবাহিত হয়ে গেছে এবং এটা পাকিস্তানের গিলগিটে গিয়ে একদম দক্ষিণ দিকে বাঁক নিয়ে গেছে। এই সিন্ধু নদীটা হিমালয় পর্বতের সৃষ্টির আগে পর্যন্ত ছিল, তার জন্য এটাকে বলা হয় পূর্ববর্তী নদী। হিমালয় পর্বত যেদিন সৃষ্টি হয়নি তার আগেও ছিল। কেন? কারণ এই গিলগিটে এটা গভীর একটা গিরিখাত সৃষ্টি করে দিয়েছে, খাল কেটে এটা প্রবাহিত হয়ে গেছে। তো হিমালয়ের উত্থান সত্ত্বেও এই নদীটা এখানে খাল কেটেছে, ফলে এখানে একটা আকৃতির মানে গিরিখাত বা ক্যানিয়ন যা বলবে, এটা এখানে তৈরি করেছে। এটা থেকে বোঝা যায় যে এটা হিমালয় পর্বত সৃষ্টির আগেই তৈরি হয়েছিল, সিন্ধু নদী। এবার আমরা সিন্ধুর বিভিন্ন উপনদীগুলো দেখব। 1 নম্বর ঝিলাম। দেখো ঝিলাম, তোমরা এই ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে এটা জম্মু কাশ্মীরের যে ভেরিনাগ, সেই ভেরিনাগে তৈরি হয়ে গেছে। ভেরিনাগে তৈরি হয়ে উৎপত্তি লাভ করে একদম জম্মু কাশ্মীরের মধ্যে প্রবাহিত হতে হতে শ্রীনগর, এর এর উপরে শ্রীনগর পড়বে,
তারপরে শ্রীনগর থেকে যেতে যেতে এখানে দেখবে একটা উলার হ্রদ রয়েছে, ভারতের সব থেকে কি বলবো স্বাদু জলের বৃহত্তম যে হ্রদ সেটা বলে উলার হ্রদ, এটা জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে। তারপর দেখো বারামুলা, তারপরে উরি, সবাই জানো উরিতে হামলা হয়েছিল। তারপরে সেটা একটা জায়গা, সেটা হচ্ছে মুজাফফরপুর। সেই মুজাফফরপুরে গিয়ে মানে কৃষাণগঙ্গা মানে নীলাম নদী এখানে মিশছে, দিয়ে এটা আরও চলে যাচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে ভারতের বর্ডার শেয়ার করছে 170 কিলোমিটার, চলে গিয়ে পরবর্তীকালে আবার সিন্ধু নদীতে মিশে যাবে পাকিস্তানে। এটাই হচ্ছে ঝিলাম নদী। যেটুকু দেওয়া আছে এর বাইরে একটা সেন্টেন্সও তোমাদের পড়ার দরকার নেই, যেটুকু আমি বলে দিচ্ছি সেটুকুই পড়বে। তারপরে দেখো চেনাব নদী। চেনাব নদীটা দেখো, চেনাব নদী আমাদের হিমাচল প্রদেশ, এই যে এইচপি লেখা আছে হিমাচল প্রদেশ, এই হিমাচল প্রদেশে এটা সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হয়ে তান্ডি নামক একটা জায়গা রয়েছে, তান্ডিতে গিয়ে কি হচ্ছে, এই দিক থেকে একটা নদী আসছে, ছোট্ট নদী, সেটার নাম হচ্ছে চন্দ্র, আর এই দিক থেকে একটা নদী আসছে সেটা হচ্ছে ভাগা, মানে এটা বারালাচা গিরিপথ। আমি যখন গিরিপথ পড়েছিলাম তখন তোমাদের বলেছিলাম যে বারালাচা গিরিপথ হিমাচল প্রদেশে রয়েছে। সেখান থেকে এই নদীটা একত্রিত হয়ে কি নাম ধারণ করছে, চেনাব নদী ধারণ করছে। চেনাব নদী দেখো হিমাচল প্রদেশের পরে জম্মু কাশ্মীরে গিয়ে মিশছে, জম্মু কাশ্মীরে যখন মিশছে তখন এটা উত্তর দিকে পীরপাঞ্চাল এবং দক্ষিণ দিকে গ্রেটার হিমালয়, এই দুটো পর্বত শ্রেণীর মাঝ দিয়ে এটা যাচ্ছে। যেতে 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 পাকিস্তান একটা জায়গা রয়েছে তিমু, এই যে তিমু, এই তিমু জায়গাতে গিয়ে ঝিলাম নদীর সঙ্গে এটা আবার মিশে যাচ্ছে। বাস এটুকুই, এর বাইরে কিছু নয়। একটা জিনিস মনে রাখবে, এখানে অনেক ভালোবাসা নদী বলা হয়, কারণ এখানে অনেক কি বলবো প্রেমের বিভিন্ন রকম উপন্যাস তৈরি হয়েছে। তারপরে এখানে সালাল বাগলিহার মানে যে ড্যাম, সেই ড্যামগুলো এখানে তৈরি হয়েছে, এটা একটু মনে রাখবে। এই জায়গাটাতে সালাল পড়বে, বাগলিহাল, ঠিক আছে। তারপরে তোমরা চলে যাও রাভি নদীতে, আর দেখো আর মানে হচ্ছে রাভি। রাভি এটাও হিমাচল প্রদেশের সৃষ্টি হচ্ছে। হিমাচল প্রদেশের যে রোটাং গিরিপথ, এটা আমি পড়েছিলাম, হিমাচল প্রদেশে 3টি গিরিপথ রয়েছে, বারালাচার, রোটাং। দেখো রোটাং গিরিপথে এটা সৃষ্টি হয়ে এটা চলে যাচ্ছে পীরপাঞ্জাল এবং ধৌলিধারকে মাঝ দিয়ে এটা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে একদম এখানে পাঞ্জাবে প্রবেশ করছে। দেখো পাঞ্জাবে এখানে যখন প্রবেশ করছে তখন পাঞ্জাবে যেতে যেতে এই জায়গাটাতে একটা ড্যাম তৈরি হয়েছে, রঞ্জিত সাগর ড্যাম। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন আসে রঞ্জিত সাগর ড্যাম কোথায় অবস্থিত এবং কোন নদীর তীরে অবস্থিত। এটা হবে আমাদের রাভি নদী, এবং এই পাঞ্জাব থেকে গিয়ে একদম লাহোরে গিয়ে পরবর্তীকালে চেনাবের সঙ্গে মিশে যাবে। বাস, দৈর্ঘ্যগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে চেনাব নদী সব থেকে বড়, সিন্ধুর সব থেকে বড় উপনদী হচ্ছে চেনাব। তারপরে এবার তুমি চলে যাও বিয়াস, JCRB, বি মানে হচ্ছে বিয়াস। বিয়াস নদী কোথায় তৈরি হচ্ছে, হিমাচল প্রদেশে সৃষ্টি হচ্ছে, হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকে। এবং এখানে আস্তে আস্তে যখন এটা ফ্লো করে আসবে তখন এই জায়গাটাতে মানালি পড়বে, কুলু মানালি, যারা সবাই ঘুরতে যায়, এটা হিমাচল প্রদেশ। তারপর হিমাচল প্রদেশ থেকে এটা যখন বেরিয়ে যাবে তখন এটা আমাদের পাঞ্জাবের মধ্যে একটা মহারানা প্রতাপ ড্যাম এটা তৈরি করেছে। এই মহারানা প্রতাপ ড্যামে এটা তৈরি হওয়ার পরে এখান থেকে একদম চলে যাবে বিয়াস নদী। বিয়াস নদী চলে গিয়ে হরিকেতে গিয়ে সাতলুজের সঙ্গে মিশবে। হরিকে বলে একটা জায়গা রয়েছে পাঞ্জাবে, হরিকে, সেখানে সাতলুজের সঙ্গে মিশে যাবে, দিয়ে সে পাকিস্তান চলে যাবে। 460 কিলোমিটার দৈর্ঘ্য মহারানা প্রতাপ, হরিকে ড্যাম, এগুলো এখানে রয়েছে। পাঞ্জাব, তারপর হিমাচল প্রদেশ, পাকিস্তানে এটা গিয়েছে। বাস, তারপর দেখো সাতলুজ হচ্ছে সিন্ধুর সব থেকে, ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রবাহিত, এমনকি সিন্ধুর থেকেও বেশি দূরত্ব অতিক্রম করেছে ভারতে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1050 কিমি গিয়েছে ভারতে। এবং এই যে সাতলুজ তৈরি হচ্ছে কোথায়, এটা তৈরি হচ্ছে তিব্বত, মানে ভারতের বাইরে। দেখো ভারতের বাইরে শুধুমাত্র এটাই তৈরি হয়েছে। আর সিন্ধু এই ভারতের বাইরে চীনের যে তিব্বত পড়ছে, সেখানে রাক্ষস যে
হ্রদ, সেই রাক্ষস হ্রদ থেকে সৃষ্টি হয়ে এটা আসছে, দিয়ে শিবকিলা পাস। পরীক্ষাতে একটা প্রশ্ন খুব দেয়, ইউজিসি নেট বা সেট পরীক্ষাতে, শিবকিলা পাসকে নিয়ে। দেখো শিবকিলা পাসে এটা কোন নদী প্রবেশ করছে? এই পাসটা, পাস মানে হচ্ছে দুটো পর্বতের মাঝে যে জায়গা যেখানে যাতায়াতের পথ তৈরি হয়। এই শিবকিলা পাসে কিন্তু সাতলুজ, সাতলুজ থেকে শিবকিলা, এটা মনে রাখবে, এটা প্রবেশ করে এইখানে একদম হিমাচল প্রদেশে পড়ছে। হিমাচল প্রদেশে একটা ড্যাম তৈরি হচ্ছে, সেই ড্যামটার নাম হচ্ছে ভাকরা। এবং পাঞ্জাবে একটা ড্যাম তৈরি হয়েছে, সেটা হচ্ছে নাগাল। এইটা যেতে 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 পাঞ্জাবের যে হরিকে, হরিকে জায়গাতে যাচ্ছে। এই হরিকে জায়গাতে বিয়াস নদী এসে এখানে মিশবে। বিয়াস নদী এখানে মিশে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা ড্যাম তৈরি করা হয়েছে, সেটাকে বলে হরিকে ড্যাম বাঁধ। এবং এই হরিকে বাঁধ থেকে একদম রাজস্থানের দিকে একটা ক্যানেল তৈরি করেছিল ভারত সরকার। ইন্দিরা গান্ধী নাম অনুসারে এই ক্যানেলটার নাম দেওয়া হয়েছে, এবং এটাকে বলা হয়, এটা দৈর্ঘ্য মানে 650 কিমি, সব থেকে বড়, মানে মানুষে তৈরি করা এটা ক্যানেল, নদীর মতো, ইন্দিরা গান্ধী ক্যানেল বলা হয়। এটা রাজস্থানে চলে গেছে। বাস, তারপর চলে যাও গঙ্গা রিভার সিস্টেম। গঙ্গা একটা পবিত্র নদী, ভারতবর্ষের ওয়ান অফ দ্য বড় নদী। ভারতবর্ষের উপর দিয়ে যত নদী ফ্লো করে গেছে, গঙ্গাটা বড়। দেখো এই গঙ্গা নদী 2525 কিমি এর প্রবাহ পথ। এটা কোথায় তৈরি হচ্ছে? উত্তরাখণ্ড, ইউকে। ইউকে যখনই লেখা থাকবে জানবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। এই ইউকেতে এটা তৈরি হয়ে গেছে। দেখো, আমাদের অনেক সময় আমরা ভুল পড়ি, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়নি, ওখানে সৃষ্টি হয়েছে ভাগীরথী নদী। দেখো এই যে ভাগীরথী নদী, এটা হচ্ছে একটা গ্লাসিয়ার। এটা হচ্ছে 35 কিলোমিটারের দৈর্ঘ্য, আর প্রস্থ মোটামুটি 5 কিলোমিটার ধরে রাখো। তো এটা উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ রয়েছে, সেখানে ভাগীরথী নদী সৃষ্টি হচ্ছে। ভাগীরথী নদী আস্তে 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 উত্তরাখণ্ডে একটা জায়গা রয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে দেবপ্রয়াগ। সেখানে ভাগীরথী নদী এবং অলকনন্দা নদী, দুটো নদী একসঙ্গে মিলিত হচ্ছে, এটাকে বলা হয় দেবপ্রয়াগ। এইখান থেকে গঙ্গা নদী সৃষ্টি। ঠিক আছে, এখান থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে। দেখো এবার এই গঙ্গা নদী থেকে অনেক প্রশ্ন, কি রকম প্রশ্ন দিয়ে দেয়, এখান থেকে অনেক প্রয়াগ যেগুলো রয়েছে, ঠিক আছে, পঞ্চপ্রয়াগ, সেই পঞ্চপ্রয়াগগুলো পরীক্ষাতে আসে। দেখো এই যে অলকনন্দা নদী, অলকনন্দা নদী সৃষ্টি, ভাগীরথী নদী সৃষ্টি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর অলকনন্দা নদী সৃষ্টি হচ্ছে সাতপাত, সাতপাত হিমবাহ থেকে। এই সাতপাত হিমবাহের পরেই কিছু দূরে দেখবে বদ্রীনাথ রয়েছে। তারপরে তুমি চলে যাও, ধৌলিগঙ্গা বলে একটা নদী আসবে, সেই ধৌলিগঙ্গা নদী এবং অলকনন্দা নদীর যে মিলিত স্থল, সেটাকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ, হাতের লেখা খারাপ হলে তোমরা একটু শুনে নাও, তাহলে বুঝতে পেরে যাবে, বিষ্ণুপ্রয়াগ। তারপরে অলকনন্দা নদী আবার ফ্লো করে যাচ্ছে, তারপরে এখানে একটা নদী এসছে মিশছে, সেটা হচ্ছে নন্দাকিনী। সেই নন্দাকিনী নদী এবং অলকনন্দা নদীর মিলিত প্রয়াগকে বলা হয় নন্দপ্রয়াগ। দেখো এখানে নন্দপ্রয়াগ লেখা আছে। তারপরে চলে যাও অলকনন্দা, এটাকে অলকনন্দা, এই অলকনন্দা নদী আবার পিন্ডার নদী বলে একটা নদী রয়েছে, পিন্ডার, সেই পিন্ডার নদী একত্রিত হয়ে এটাকে বলা হয় কর্ণপ্রয়াগ, এই যে কর্ণপ্রয়াগ। তারপরে আবার অলকনন্দা নদী চলে আসছে, অলকনন্দা নদী চলে আসতে আসতে একটা জায়গায় আছে রুদ্রপ্রয়াগ, যেখানে মন্দাকিনী নদী, মন্দাকিনী নদী রুদ্রপ্রয়াগে মিশছে, মানে অলকনন্দার সঙ্গে মিশছে যে জায়গাটা, সেটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। এই কটা প্রয়াগের নাম মনে রাখতে হবে। এবং সর্বশেষ সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়াগ, সেটা হচ্ছে দেবপ্রয়াগ, যেটা গঙ্গা এবং ভাগীরথী একত্রিত অবস্থায় মিলে যাচ্ছে। এইভাবে দেখো, এবার গঙ্গার ডান তীরের বাম তীরের উপনদী আমরা সব জানবো। তোমরা ছবি দেখে দেখে পড়ো, তাহলেই একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, মুখস্থ করতে যাবে না কেউ। এবার আমাদের যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীটা উচ্চ, দেখো এই 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 ছবিটা দেখো, এখানে দেখতে পাবে যে এত দূর পর্যন্ত হচ্ছে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। উচ্চগতি কোথা পর্যন্ত রয়েছে? শিবালিক পর্বত শ্রেণী, হৃষিকেশ, ঠিক আছে, সেই হৃষিকেশ পর্যন্ত হচ্ছে গঙ্গার উচ্চগতি। মধ্যগতি যদি বলো, অনেকে বলে রাজমহল, হ্যাঁ রাজমহল থেকেই মধ্যগতি বলে দিতে পারো পর্যন্ত। আর নিম্নগতি একদম বঙ্গোপসাগর পর্যন্ত, রাজমহল থেকে। তো এই হচ্ছে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি আমরা ভাগ করেছি। এবং এই যে গঙ্গা, এই গঙ্গা নদীটা একদম চলে আসছে উত্তর ইউপিতে, যখন প্রবেশ করছে তখন কানপুর, প্রয়াগরাজ বলে একটা জায়গা রয়েছে, যেখানে গঙ্গার ডান তীরে সব থেকে বড় উপনদী, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় উপনদী যদি বলা হয়, সেটা হচ্ছে যমুনা। এটা এখানে গিয়ে মিশছে, প্রয়াগরাজে গিয়ে মিশছে, সেই প্রয়াগরাজ।
পুরো মানে এখানে। তারপরে কুম্ভে মেলা এখানে হয়। তারপরে দেখো বারাণসী পড়বে, আস্তে আস্তে পাটনা, পাটনা আস্তে আস্তে ফারাক্কা, ফারাক্কাতে এটা দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। একটা দেখো হুগলি, আর একটা হচ্ছে বাংলাদেশে যেটা পদ্মা, পদ্মা নামে প্রবেশ করে যাচ্ছে। এই গঙ্গা নদী উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল এই কটা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব থেকে বেশি প্রবাহিত মানে সব থেকে বেশি দৈর্ঘ্য গেছে ইউপি, এবং সব থেকে কম সেটা হচ্ছে ঝাড়খণ্ড। অনেকে ঝাড়খণ্ড বইয়ে দেওয়া থাকে না, কিন্তু ঝাড়খণ্ড হবে, এটা ভালো করে মনে রাখবে। দেখো যে জিনিসগুলো আমি বলছি সেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে ইউজিসি নেট, এর বাইরে থেকে কিছু প্রশ্ন আসবে না। তোমরা কনফিডেন্টলি পড়ো, এর বাইরে যখনই পড়তে যাবে তখন মেন জিনিসগুলো ভুলে যাবে, ফালতু জিনিসগুলো মনে রাখবে, কিন্তু পরীক্ষাতে কিছুই সবই ভুলে যাবে। তার জন্য মেন মেন জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো তারপরে গঙ্গার একটা উপনদী, দান্ত্রীর উপনদী, তিনটে দান্ত্রীর উপনদী পড়বো, যমুনা, সোন, দামোদর। বাদবাকিগুলো আমরা পেনিনসুলার রিভারে আমরা গিয়ে পড়বো। দেখো যমুনা, যমুনা 1367 কিলোমিটার এর মানে দৈর্ঘ্য, এবং ভারতবর্ষের সব থেকে বড় যদি উপনদী বলা হয় তাহলে সেটা হবে যমুনা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এটা উপনদী। তো এই যমুনা নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে? যমুনোত্রী হিমবাহ। দেখো এই ছবিটা এবার দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে যমুনোত্রী হিমবাহ থেকে এটা সৃষ্টি হয়েছে। দাঁড়াও, এই এই যে এই যমুনোত্রী হিমবাহ থেকে এটা সৃষ্টি হয়েছে। তারপরে এই নদীটা কি হয়েছে, এই নদীটা আসতে চলে এসছে দিয়ে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মধ্যে 30 কিলোমিটার বর্ডার শেয়ার করছে। তারপরে চলে আস্তে 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 এটা একদম ইউপিতে প্রবেশ করছে। ইউপিতে গিয়ে যখন দিল্লিতে যাবে তখন এটা দূষিত হয়ে যাবে, কারণ দিল্লি শহরটাই দূষিত, ফালতু জায়গা। দিল্লিতে গিয়ে এটা দূষিত হয়ে যাওয়ার পরে সেটা একদম আবার চলে যাবে, দিয়ে সেই নদীটা গিয়ে আগ্রা, এই যে দিল্লি আগ্রা এইসব শহরের উপর দিয়ে যাবে। তারপরে হচ্ছে ইটাওয়াতে গিয়ে চম্বল বলে একটা নদী রয়েছে, যেটা ব্যাডল্যান্ড টোপোগ্রাফি আমি তোমাদের বলেছিলাম। এটা চম্বল নদীটা আমরা দক্ষিণ ভারতের নদীতে পড়বো, তাও আমি একটু বলে দিলাম এখন। চম্বল নদী এখানে গিয়ে মিশছে এই যমুনা নদীর সঙ্গে। তারপরে কিছু দূর গিয়ে দেখবে সিন্ধ নদী মিশছে, সিন্ধ নদীর পরে আবার দেখবে বেতোয়া, কেন, এই নদীগুলো মিশবে। ডান্ত্রীর এগুলো সব উপনদী যমুনার, এবং এটা প্রয়াগরাজে গিয়ে গঙ্গার সঙ্গে মিশে যাবে। বাস। এবার আরেকটা জিনিস, দুটো উপনদী আরো রয়েছে, সোন এবং দামোদর। দেখো সোন এবং দামোদর সম্বন্ধে বলে দিই একদম, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো সোন নদী ছত্তিশগড়ের অমরকণ্টক, ছত্তিশগড় লেখা আছে এখানে, ছত্তিশগড়ের অমরকণ্টকে এই সোন নদীটা তৈরি হচ্ছে। তারপরে এটা এমপি, মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে গিয়ে মধ্যপ্রদেশে একটা ড্যাম তৈরি করা হয়েছে, বানসাগর বলে নাম, এই সোন নদীর উপর পরীক্ষাতে খুব দেয় ইউজিসি নেটে, বানসাগর ড্যাম। তারপর এখান থেকে গিয়ে একদম চলে যাচ্ছে সোন নদী, যেতে 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 সোন নদী গিয়ে একদম এই সোন নদীর সঙ্গে রিহান্দ বলে একটা নদী এসে মিশবে ইউপিতে, রিহান্দ। সেই রিহান্দ বাঁধ, খুব বিখ্যাত বাঁধ রিহান্দ বাঁধ, সেই সোন নদীর উপর একটা নদী রিহান্দ। তারপরে সোন চলে গিয়ে একদম পাটনাতে গিয়ে মিশে যাবে গঙ্গার সঙ্গে, পাটনাতে গিয়ে মিশে যাবে। তারপরে দেখো দামোদর নদী, ছোটনাগপুর মালভূমির সব থেকে বড় নদী, বাংলা দুঃখ বলা হয়। সেই দামোদর নদী ছোটনাগপুরে ঝাড়খণ্ড থেকে সৃষ্টি হয়েছে। তারপরে এটা ঝাড়খণ্ড থেকে গিয়ে পশ্চিমবঙ্গে গিয়ে একদম হুগলি নদীতে গিয়ে মিশে যাবে কলকাতার কাছাকাছি। এটাই হচ্ছে দামোদর নদী, 541 কিলোমিটার দৈর্ঘ্য। বেশ, এবার তুমি চলে যাও আমাদের গঙ্গার যে বাম তীরের উপনদী। পরীক্ষাতে সিকোয়েন্স দিয়ে দেয় ইউজিসি নেট, পরীক্ষাতে বর্তমানে খুব সিকোয়েন্স দিয়ে দিচ্ছে বাম তীরের উপনদী, ডান তীরের উপনদীগুলোর মধ্যে সিকোয়েন্সগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখো এটা যদি গঙ্গা নদী হয় তাহলে এই গঙ্গা নদী প্রথমে হচ্ছে রামগঙ্গা, রামগঙ্গার পরে হচ্ছে গোমতী, গোমতীর পরে হচ্ছে ঘরঘরা, ঘরঘরার পরে হচ্ছে গণ্ডক, গণ্ডকের পরে হচ্ছে কোসি। তাহলে দিয়ে দিতে পারে ইস্ট টু ওয়েস্ট বা ওয়েস্ট টু ইস্ট সাজাও, তখন এইভাবে সাজাতে হবে। দেখো এবার আমরা এই নদীগুলো সম্বন্ধে এখানে পড়ে নেব। দেখো রামগঙ্গা, রামগঙ্গা নদী বুদ্ধকোশী একটা জায়গা রয়েছে সেই উত্তরাখণ্ডে, সেই বুদ্ধকোশী জায়গা থেকে এটা তৈরি হয়েছে, দিয়ে এটা প্রবাহিত হয়ে আস্তে 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 আস্তে
এই ইউপি এবং উত্তরাখণ্ডের মাঝে বর্ডারে একটা জায়গা জিম করবেট ন্যাশনাল পার্ক, ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক, বর্তমানে রামগঙ্গা নাম দেওয়া হয়েছে, এটা এখানে পড়ছে, এটা একটু মনে রাখবে। বাস, রামগঙ্গা নিয়ে আর কিছু পড়ার দরকার নেই। তারপরে তুমি চলে যাও গোমতী, গোমতী তাল থেকে এটা তৈরি হয়েছে, ইউপিতেই এটা, ইউপির বাইরে কোথাও তৈরি হয়নি। তারপরে গোমতী নদীর তীরে লখনৌ শহর, তারপরে জোনপুর, জোনপুর মানে হচ্ছে ইউপির একটা পশু হাট, ভারতবর্ষের সব থেকে বড় পশু হাট সেই গোমতী নদীর তীরে। তারপরে এটা বানারসের কাছে এটা গিয়ে মিশে যাচ্ছে গঙ্গার সঙ্গে। তারপরে 3 নম্বর যে নদী, সেই 3 নম্বর নদীটা হচ্ছে ঘরঘরা, ঘরঘরা নদীটা তিব্বতে সৃষ্টি হয়েছে, তিব্বত মানে চীনের মধ্যে পড়ছে, তিব্বত থেকে সৃষ্টি হয়ে সেটা নেপালে আসবে, নেপাল থেকে ফ্লো করে সেটা আবার আমাদের ইউপিতে গিয়ে পড়বে। ইউপিতে একটা জিনিস মনে রাখবে, এই নদীটা হচ্ছে সব থেকে বড়, গঙ্গার বাম তীরে যত উপনদী রয়েছে সেই বাম তীর উপনদীর মধ্যে সব থেকে বড় এটা হচ্ছে ঘরঘরা, এটা হচ্ছে 3 নম্বর। এবং তারপরে বিহারের কাছে একটা জায়গা রয়েছে সেই ছাপরা, সেই এটা একদম এতে গিয়ে মিশে যাবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে গন্ডক, গন্ডক নদী 4 নম্বর নদী। গন্ডক নদী নেপাল থেকে সৃষ্টি হয়েছে, নেপালে সৃষ্টি হয়ে ইউপিতে গিয়েছে, ইউপি থেকে ইউপি এবং বিহারের মধ্যে 30 কিলোমিটার বর্ডার শেয়ার করে এটা একদম গঙ্গাতে গিয়ে মিশে যাচ্ছে। এবং সব থেকে লাস্ট নদী সেটা হচ্ছে বিহারের উত্তর দিকের যে নদী এবং গঙ্গার মানে সিকোয়েন্সের ওয়েস্ট ইস্ট সিকোয়েন্সের সব থেকে লাস্ট নদী সেটা হচ্ছে কোসি। কোসি নদী দেখো নেপাল থেকে সৃষ্টি হয়েছে, নেপালের এবড়ো খেবড়ো জায়গা, সেই এবড়ো খেবড়ো জায়গা থেকে এবড়ো মানে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে হঠাৎ যখন বিহারে পড়বে তখন সমভূমিতে চলে আসছে নদীটা। সমভূমিতে আসার ফলে নদী কিন্তু জল ধারণ ক্ষমতা 2 দিকে প্লাবিত করে দিচ্ছে এবং কি করছে এই নদী বৃহৎ বন্যা সৃষ্টি করে এবং এটার গতিপথও পরিবর্তন করে, ঠিক আছে। এই নদী এটা হচ্ছে কোসি নদী, বাস এটুকুই। তাহলে রামগঙ্গা, রামগঙ্গার পরে গোমতী, গোমতীর পরে ঘরঘরা, ঘরঘরার পরে গন্ডকের পরে কোসি। এবার আমরা ব্রহ্মপুত্র দেখে নেব। ব্রহ্মপুত্র তোমরা সবাই জানো এটা ভারতের বাইরে তিব্বতে সৃষ্টি হয়েছে, অরুণাচল প্রদেশে যখন এটা প্রবেশ করে তখন সেটা আমরা ডিহং, তারপর অসমে ব্রহ্মপুত্র, এই নামগুলো আমরা জানি। বাংলাদেশে যমুনা নামে এটা পরিচিত। দেখো এখান থেকে তোমরা ডিটেলসটা একটু পড়ে ডিটেলস লেখা আছে, ডিটেলস অত না পড়লেও হবে। এখান থেকে মেন জিনিস দেখো, চুমায়ুদুং থেকে তৈরি হচ্ছে, গ্লেসিয়াল থেকে, এই জায়গাটা থেকে। তারপরে তিব্বতের মধ্য দিয়ে এসে এসে অরুণাচল প্রদেশে প্রবেশ যখন করছে তখন নামচাবার ওয়ার একটা পর্বত রয়েছে, এখানে মেয়েদের চুলের কাঁটার মতো বাঁক নিয়ে নেয় একদম নর্থে, ঠিক আছে, একদম বাঁক নিয়ে এইখানে অরুণাচল প্রদেশে প্রবেশ করবে। অরুণাচল প্রদেশ থেকে আসামে যখন যাবে তখন এটা সমভূমির উপর দিয়ে যাবে, সমভূমির উপর দিয়ে যাবে যখন আসামে যাবে। তাহলে তিব্বত এবং অরুণাচল প্রদেশ হিমালয় পর্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে আসবে এবং আসামে যখন এটা প্রবেশ করবে তখন সমভূমি এবং এখানে নদীর প্রস্থটা বৃদ্ধি পেয়ে যাবে এবং এখানে অনেক বন্যা হয়। হ্যাঁ, নদী এখানে বড় বড় দ্বীপ তৈরি করেছে, যেমন মাজুলি দ্বীপ, নদী বাহিত সব থেকে বড় দ্বীপ, বদ্বীপ নয় দ্বীপ, তো এটা আসামে রয়েছে। এবং তারপরে দেখো বাংলাদেশে চলে যাচ্ছে, বাংলাদেশে গিয়ে এখানে আবার গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করেছিল তখন সেটা পদ্মা নাম নিয়েছিল এবং পদ্মা, যমুনা, মেঘনা এইভাবে নাম নিয়ে আমাদের সুন্দরবন তৈরি হয়েছে। গঙ্গা ব্রহ্মপুত্র যে একটা বদ্বীপ সেটাকে বলা হয় সুন্দরবন, যেটা আমাদের সব পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য যেখানে রয়েছে। তা হিমালয় রিভার সিস্টেম এতটুকু যদি তোমরা পড়ে রাখো, যেমনভাবে বললাম, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। ইউজিসি নেট, সেট, ডব্লিউবিসিএস যে কোনো পরীক্ষা বলো, তো এই জিনিসগুলো তোমাদেরকে একটু মাথার মধ্যে ভরে নিতে হবে যেভাবে আমি বুঝিয়ে বললাম। পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, আমি পেড ব্যাচে রেখেছি, এমনিতেই ভিডিওটা লেন্দি হয়ে গেল। তোমরা যারা পেড ব্যাচের সঙ্গে জড়িত আছো তারা পিওয়াইকিউগুলো প্র্যাকটিস করবো পরের ক্লাসে। আর নেক্সট ক্লাস ফ্রি ক্লাস যেটা থাকবে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী হলেই পুরো রিভার সিস্টেম কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ। যেগুলো বললাম সেগুলো বারবার পড়ো, রিপিট করো, 1-2 বার তোমরা একবার ভিডিওটা ভালো করে দেখলেই তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।